একটি দুর্ঘটনা সারা জীবনের কামনা। ভোট উৎসব ঘিরে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। লঞ্চ, বাস, ট্রেনে উপচে পড়া ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। সারা দেশে ভোটের ব্যাপক প্রস্তুতি। কাল সন্ধ্যার মধ্যেই সব কেন্দ্রে পৌঁছাবে ব্যালট। সড়ক, মহাসড়কে চেকপোস্ট, সেনাবাহিনীর টহল। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং নির্বাচনে জাল ভোটের প্রস্তুতি নিয়েছে একটি দল। অভিযোগ বিএনপির। একটি দলের দিকে হেলে পড়েছে ইসি এবং প্রশাসন। পাল্টা অভিযোগ জামায়াতের। স্বাগত আপনার রায়, সঙ্গে আছি শরীফ রওশন। নির্বাচনকে সামনে রেখে কয়েকদিনের টানা ছুটিতে রাজধানী ছাড়ছেন ভোটাররা। দক্ষিণাঞ্চলমুখী মানুষেরা ভিড় করছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব। সাকিব, সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় কেমন দেখছেন, আর যাত্রী অনুযায়ী পর্যাপ্ত লঞ্চগুলো আছে কিনা টার্মিনালগুলোতে? রওশন, ভিড় কিন্তু একেবারে যতদূর চোখ যায় ঠিক তত দূর পর্যন্ত মানুষের যে সমাগম সেটা কিন্তু দেখা যাচ্ছে। শুধুমাত্র এই যে দীর্ঘ যেই সদরঘাট জুড়ে যেই পল্টনটি রয়েছে সেটার একেবারে এক মাথা থেকে অন্য প্রান্ত পর্যন্ত কিন্তু শুধু মানুষ আর মানুষ। একটু দেখাতে চাই যে এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা দেখেছি যে ঠিক বিকেল থেকে যে উপচে পড়া ভিড় একেবারে বলা যায়, সেই উপচে পড়া ভিড় কিন্তু প্রতিটি পল্টন ঘিরে কিন্তু আমরা দেখছি। এবং পল্টনগুলো ধরে ধরে মানুষ একেবারে সারিবদ্ধভাবে কোথাও কোথাও একেবারে জ্যামের কারণে, অর্থাৎ মানুষের যে জট, সেই জটের কারণে কিন্তু তাদের আসলে লঞ্চ পর্যন্ত আসতে সময় লাগছে। যদিও আমরা এখনো পর্যন্ত দেখছি যে অন্তত 15 থেকে 20টি লঞ্চ কিন্তু এই যেই সদরঘাটের যে পল্টনগুলো রয়েছে সেখানে ভিড়ে রয়েছে। এবং সেখানে আমরা বরিশাল কিংবা ভোলা সহ চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় যে লঞ্চগুলো যায় সেই সব জায়গায় কিন্তু আসলে মানুষদের যে যাওয়ার প্রত্যাশা সেগুলো আমরা জানছিলাম। এবং আপনি প্রশ্নতে জিজ্ঞেস করছিলেন যে কোনো আসলে ভোগান্তি আছে কিনা। এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের আসলে ভোগান্তি কিন্তু পাইনি। তবে মানুষের যেই লঞ্চ পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে যেই কিছুটা সময় সেটা কিন্তু লাগছে। তবে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং ভোটকে ঘিরে যে মানুষের মধ্যে যে আগ্রহ, সেই আগ্রহগুলো কিন্তু তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারছিলাম। এবং তাদের কথার মাধ্যমে আসলে ফুটে উঠছিল এখানে অনেক তরুণ ভোটার রয়েছেন, তারা এবার আসলে প্রথম ভোট তারা দিতে চান এবং সেই ভোটকে ঘিরে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটা লক্ষ্য করা যাচ্ছে। এর বাইরেও আমরা আসলে নানান বয়সী মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে বিগত কয়েকটি নির্বাচনে আসলে তারা এই উৎসব মুখর পরিবেশ কিন্তু দেখতে পাননি, ফলে সেখানে আসলে তারা ভোট দিতে জানে। তবে এবার প্রত্যাশা করছেন যে একটি ভালো নির্বাচন হবে এবং তারা পরিবার পরিজন নিয়ে তাদের যে নির্দিষ্ট কেন্দ্র রয়েছে সেখানে তারা ভোট দেবেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় কিন্তু করছেন এই সদরঘাটের যারা আসছেন তারা। এই ছিল সদরঘাট থেকে সবশেষ। রওশন, সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ভিড় করছেন ঘরমুখো মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন যে মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর যাত্রী অনুযায়ী পর্যাপ্ত যানবাহন রয়েছে কিনা? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে মহাখালী বাস টার্মিনাল রয়েছে সেখানে। আমি কিন্তু এখানে দুপুরের পর থেকে অবস্থান করছি, তারপর থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে বাসের কিছুটা সংকট রয়েছে। যাত্রীরা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে বাসের জন্য। তারা কেউ কিন্তু 6-7 ঘন্টা অতিক্রম হওয়ার পরেও কিন্তু বাস পাচ্ছে না। টিকিট কাউন্টারগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি অভিযোগ করেছেন যে নির্দিষ্ট একটি গন্তব্যে আসার পরেই কিন্তু বাসগুলো আবার ঠিক আগের অবস্থানে ফেরত যাচ্ছে।
বিদায় কিন্তু এই টার্মিনাল পর্যন্ত বাসগুলো পৌঁছাতে পারছে না এবং তারা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মহিলা শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষজনও কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিন্তু যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে একটি সিন্ডিকেট অথবা একটি মহল তারা নির্দিষ্ট একটি স্থানে বাস মজুদ রাখার কারণে কিন্তু বাস সংকটে তাদেরকে পড়তে হয়েছে। আমরা কিন্তু কাউন্টারের লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন, আমরা বাস ড্রাইভারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে পথিমধ্যেই যখন বাসগুলো চলে আসে তখন কিন্তু তারা যাত্রী পেয়ে যায় বিদায় কিন্তু তারা আবার ওই তাদের আগের গন্তব্যে পৌঁছে যায়, যেই কারণে তারা এই ঢাকার যে টার্মিনালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা বাসগুলো নিয়ে আসতে পারে না। তো এই কারণেই কিন্তু এখানে সংকটটি দেখা দিয়েছে। আমরা সন্ধ্যা হয়ে গেছে এ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানকার চিত্র যেটা দেখা যাচ্ছে যে সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও কিন্তু হাজারো মানুষ এখানে অপেক্ষা করছেন। তো রাজধানীতে কিন্তু বাস টার্মিনালগুলোতে যে বাস সংকট দেখা দিয়েছে এতে কিন্তু ভোটের যে উৎসব সেটা থেকে কিন্তু তারা একটু ভোগান্তিতে পড়েছেন। তো রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ। মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান। ঘরমুখো মানুষের বাড়ি ফিরতে সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলীতেও ভিড় করছেন মানুষেরা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হয়েছেন মাহবুব হাসান রিপন। রিপন, গাবতলীর অবস্থা কি আর বাড়তি যাত্রীর চাপ কিভাবে সামাল দিচ্ছে পরিবহনগুলো? রওশন, আমার সহকর্মী ফেরদৌস যেটি বলছিলেন যে বাসের যে সংকট সেই সংকটটি কিন্তু গাবতলীতেও রয়েছে। আপনি জানেন যে আজকেও কিন্তু অফিস আদালত খোলা ছিল, সেই ক্ষেত্রে যারা অফিস করেছেন তারা কিন্তু অফিস শেষ করে তারা বাড়ি ফেরার যে প্রস্তুতি নিচ্ছিলেন, সেই কারণেই সন্ধ্যার পর আমরা এখানে দেখেছি যে মানুষের ভিড় কিন্তু বেড়েছে, বাড়ি ফেরার তাড়াটা কিন্তু অনেক বেশি দেখতে পেয়েছি আমরা। কিন্তু সেই ক্ষেত্রে যেই সমস্যাটি আমরা আসলে দেখেছি সেটি হচ্ছে যে পর্যাপ্ত যানবাহন যেটি থাকার কথা ছিল সেটি কিন্তু ছিল না। আমরা এই জন্য আমরা কথা বলেছিলাম বাস মালিকদের সাথে, তারা বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে মানুষ এত বেশি ভিড় করবে এবং মানুষের এই যে জনস্রোতে পরিণত হবে বাড়ি ফেরার ব্যাপারটি তাদের মাথাতেই ছিল না। তারা যে প্রস্তুতি রেখেছিলেন সেই প্রস্তুতিটি তারা যে যথেষ্ট ছিল না সেটি কিন্তু প্রমাণিত হয়েছে মানুষের এই যে জনস্রোত, বাড়ি ফেরার যে জনস্রোত সেটির মাধ্যমে। দ্বিতীয় যে অভিযোগটি আমরা দেখেছি, যে অভিযোগটি এখানে এসে আমরা পেয়েছি সেটি হচ্ছে যে বাস ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে। তারা বলছেন যে এখান থেকে মানিকগঞ্জের ভাড়া 100 থেকে 120 টাকা, সেই ভাড়াটি নেওয়া হচ্ছে 300 থেকে 400 টাকা মতো করে। অর্থাৎ এই যে প্রত্যেকটি রুটেই তারা অভিযোগ করছেন যে প্রত্যেকটি রুটেই 200 থেকে 300 টাকা অতিরিক্ত ভাড়া নিচ্ছে বাসগুলো, এবং এই অভিযোগটি তাদের রয়েছে। এবং আরেকটি অভিযোগ রয়েছে সেটি হচ্ছে যে যারা লোকাল পরিবহনে যাতায়াত করবেন, সাভারে যাবেন কিংবা নবীনগরে যাবেন, এই লোকাল পরিবহনগুলো তারা যাত্রীদেরকে নামিয়ে দিয়ে তারা কিন্তু দূরপাল্লার যে যাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু তারা তুলে নিচ্ছেন। এই ক্ষেত্রে লোকাল পরিবহনে যারা যাত্রা করবেন তারাও কিন্তু একটা বড় ধরনের বিপদে পড়েছে এবং সেখানেও কিন্তু মানুষের অভিযোগ রয়েছে। সবশেষ মানুষ যেটি আসলে মানুষের যে প্রত্যাশা, তারা ভোট দিতে চান এবং ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, কিন্তু তাদের কথা হচ্ছে যে এই ভোটের জন্য যে ধরনের পূর্ব প্রস্তুতি রাখা দরকার ছিল পরিবহন থেকে শুরু করে সব সেক্টরে, সেই পূর্ব প্রস্তুতির অভাবের কথা তারা বলছেন এবং বাড়ি যাওয়াটা তাদের জন্য অনেক বেশি দুরূহ হয়ে যাচ্ছে। আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল সবশেষ। রওশন। ঘরমুখো মানুষের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন। এদিকে জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে শিল্প কারখানায় টানা ছুটি ঘোষণার পর ঘরমুখো হয়েছেন বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ। একসঙ্গে হাজারো যাত্রী বাড়ির পথে নামায় গাজীপুরের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। এর সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় এবং যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। মৌচাক, চন্দ্রা, কালিয়াকৈর মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বাস, ট্রাক এবং প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতেও লাগছে কয়েক গুণ বেশি সময়। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। চালক এবং যাত্রীরা জানান, একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরায় সড়কে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, ফলে
কোথাও ধীরগতিতে আবার কোথাও পুরোপুরি থেমে চলছে যানবাহন। এর মধ্যেই ভোগান্তি আরও বাড়িয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। যাত্রীরা বলছেন স্বাভাবিক সময়ের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। এই ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে রাজেন্দ্রপুর চৌরাস্তায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। দর্শক, মহাসড়কগুলোতে চাপ বেড়েছে যানবাহনের। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কের যানজট এই মুহূর্তে কেমন দেখছেন, আর যানবাহন স্বাভাবিক চলাচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চোখে পড়ছে? আমি আছি টাঙ্গাইল সদর উপজেলার যে বাইপাসটি রয়েছে সেই বিক্রমহাটি এলাকায়। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যানবাহন খুব ধীর গতিতে চলাচল করছে। আমি যতটুকু জানতে পেরেছি যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের কাজ চলমান রয়েছে, সেখানে একটি ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে, যে কারণে এই অতিরিক্ত যানবাহনের চাপে সেখান থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আমি লক্ষ্য করেছি যে আমার পেছনে যে সমস্ত যাত্রী রয়েছেন, বিশেষ করে বাস সহ গণপরিবহনের যাত্রীরা একটি অভিযোগ করেছেন যে স্বাভাবিক সময়ে চন্দ্রা থেকে টাঙ্গাইলের ভাড়া নেওয়া হয় সর্বোচ্চ 80 থেকে 100 টাকা, সেখানে আজকে ভাড়া নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে 300 থেকে 400 টাকা পর্যন্ত। আমি দেখেছি যে এই মহাসড়কে বিশেষ করে অনেকে গণপরিবহন না পেয়ে খোলা ট্রাক, পিকআপ ও মালবাহী যানবাহনের যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকের সাথে করেও তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা ভোট দিতে তারা উত্তরবঙ্গে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মহাসড়ক হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি উত্তরাঞ্চল সহ আশেপাশের অন্তত 23 জেলার যানবাহন চলাচল করে থাকে। সেখানে আমরা যতটুকু জেনেছি যে যমুনা সেতুতে 24 ঘন্টায় স্বাভাবিক সময়ে 22 থেকে 23 হাজার যানবাহন পারাপার হলেও সেই যানবাহনের চাপ আজকে কয়েকগুণ। সেখানে যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে যে আজকে সেখানে 24 ঘন্টায় যানবাহন পারাপার হবে 30 থেকে প্রায় 32 হাজার। এখানে গণপরিবহনের যারা রয়েছে তারা বলছেন যে এখানে তারা উত্তরাঞ্চল থেকে খালি বাস নিয়ে তারা ঢাকার দিকে ছুটছেন, যে কারণে খালি বাস নিয়ে যাওয়ার কারণে তারা তাদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আর এদিকে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে এই যানজট নিরসন করতে তারা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন, যেহেতু নির্বাচন ঘিরে পুলিশের দায়িত্ব রয়েছে সে বিষয়েও তারা তৎপর রয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে তীব্র যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। এদিকে নির্বাচনকে সামনে রেখে ভোট দিতে নিজ নিজ এলাকায় ফিরছেন ভোটাররা, তাই বাস ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে ঘরে ফেরা মানুষের খবর জানাতে বগুড়া রেল স্টেশনে রয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, ভোটারদের উচ্ছ্বাস কেমন দেখছেন, এবং আরেকটি বিষয় জানাবেন যে ঘরে ফেরার পথে কোনো ভোগান্তির শিকার হচ্ছেন কিনা যাত্রীরা? হ্যাঁ রওশন, আপনি জানেন যে আর একটা দিন পরেই কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আর ইতিমধ্যে কিন্তু সরকারও ঘোষণা করেছে যে 3 দিন ছুটি, বৃহস্পতিবার শুক্রবার শনি ছুটি রয়েছে। এই কারণেই কিন্তু যে এখানকার মানুষ, বিশেষ করে ঢাকা সহ বিভিন্ন দূর দূরান্তের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এখানে আসতে শুরু করেছে। বিশেষ করে ট্রেন, বাস এবং ট্রাক, এই 3টি যানবাহনে করে কিন্তু সকাল থেকে মানুষ ছুটছে তাদের নিজ নিজ এলাকায় নিজ নিজ ঘরে। এবং আজকে আমরা লক্ষ্য করলাম যে এখানে ট্রেনের যে শিডিউল, সেই শিডিউলও বিপর্যয় হয়েছে এরকম ভিড় হওয়ার কারণে। এবং ট্রেনের উপরে ছাদ, কোনো জায়গায় যেন একটু ঠাঁই ধারণ করা কোনো জায়গা নাই, এমনই অবস্থা লক্ষ্য করা গেছে। এবং এখানে যারা যাত্রীরা তারা কিন্তু বারবারই বলছেন যে অনেক দিন পরে, অর্থাৎ 1.5 যুগ পরে কিন্তু একটা ভোটের যে আমেজ, সে আমেজটা তাদের মধ্যে বিরাজ করছে। এবং তারা চান যে নিজ নিজ এলাকায় গিয়ে তাদের নিজের পছন্দ মতন যে নির্বাচনের যে দাঁড়িয়েছেন, অর্থাৎ এখানে নির্বাচন করছেন, তাদেরকে ভোট দিবেন এবং যোগ্য নেতৃত্ব গড়ে তুলবেন, যাতে করে ভবিষ্যৎ যে বাংলাদেশ বিনির্মাণে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা তারা রাখতে পারে। এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা, এলাকার যে উন্নয়ন, সবগুলো মিলেই তারা চিন্তা করছেন যে এবারে নিজে তারা ভোট দিবেন এবং কেন্দ্রে যায় ভোট দিবেন। এতে করে তারা এখনই তারা লক্ষ্য করছেন যে এখন
এখন পর্যন্ত তাদের বড় ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না, তাই তারা নিজে তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান এবং তারা ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করতে চান তাদের প্রতিনিধি। এই কারণেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে ছুটছেন। আর ভোগান্তির কথা সেটি কিন্তু তেমন কোনো ভোগান্তি দেখা যায়নি। বিশেষ করে ট্রেনের যে ভোগান্তিটা সেটা ছিল, প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা গেছে। এখানে দাঁড়ানোরও ঠাঁই নাই এবং ছাদেও এখানে বসার কোনো ঠাঁই নাই, এমনই ছিল। তো এইভাবে কিন্তু মানুষ তারা নিজ নিজ বাড়িতে যাচ্ছেন এবং ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো এই ছিল রসদ আমার কাছে বগুড়া যে রেল স্টেশন, ঘরে ফেরা মানুষের সবশেষ খবর। বগুড়ার রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন মাজিদুর রহমান। নির্বাচনের প্রচারণা শেষে এখন চলছে ভোটের প্রস্তুতি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে এরই মধ্যে পাঠানো হয়েছে ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠেও নেমেছে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ সব এলাকায় চলছে টহল। বিস্তারিত দেখুন সাবিত সালোয়ারের প্রতিবেদনে। টানা প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল। সকাল থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মজুত করা হয় নির্বাচনী সরঞ্জাম। পরে পাঠানো হয় আসনগুলোতে। নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মাঠে রয়েছে 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কাজ করছেন 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 16টি সংসদীয় আসনের প্রত্যেকটি উপজেলা এবং থানা পর্যায়ে নির্বাচন কমিশন থেকে নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং এগুলো আগামীকাল অর্থাৎ 11 ফেব্রুয়ারি সকাল 10টা হতে বিভিন্ন ভোট কেন্দ্রে আপনার ব্যালট সহ পৌঁছানো হবে। ময়মনসিংহেও চলে ভোটের প্রস্তুতি পর্ব। নগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিলি বণ্টন হয় ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম। সড়কে চোখে পড়ে সেনাবাহিনীর টহল। জেলার 11টি আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকল বাহিনী তাদের আন্তরিকতার সহিত কাজ করতেছেন। আমরা আশা রাখতেছি যে আগামী 12 তারিখের নির্বাচনটা সকলের সহযোগিতায় একেবারে সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস করি। সিলেট বিভাগের ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গম পাহাড়ি ও পানি অধ্যুষিত এলাকাগুলোতে প্রযুক্তিগত সহায়তায় নজরদারি অব্যাহত রেখেছে র্যাব। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনগুলোতে গেছে নির্বাচনী সরঞ্জাম। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং ড্যাশ ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছি এবং এছাড়াও অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা সেটা সর্বক্ষণিক মনিটর করে যাচ্ছি। অন্যদিকে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারে করে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। রাঙামাটির 4টি দুর্গম উপজেলার 20টি ভোট কেন্দ্রে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে ব্যালট বাক্সসহ ভোট গ্রহণ সামগ্রী। ভোটের প্রস্তুতিতে কাজ করছেন নির্বাচন কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে মহড়াসহ টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সুষ্ঠু ভোটের প্রস্তুতি পর্বে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাবিত সারোয়ার, এখন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যে কোনো বারের তুলনায় এবার সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ফরিদপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এমন মন্তব্যই করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মী। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার নির্বাচন ইঞ্জিনিয়ারিং হবে না, বরং নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের পরিবেশ ফিরে আসবে বলেও আশা করেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন মহাসচিব। অনেকদিন নির্বাচন না হওয়াতে 15 বছর প্রায় সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ, যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং
সেই সংযত হয়ে আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। নির্বাচনের ফলাফল যাই হোক, নির্বাচন সুষ্ঠু হলে মেনে নেবে বিএনপি। সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলের পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি। অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে জাল ভোটের প্রস্তুতি নিয়েছে একটি রাজনৈতিক দল। আমরা অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকের উপর আস্থা রাখতে চাই, জনগণের মতন করি যে আমরা সবাই মিলে প্রতিটি রাজনৈতিক দল যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে ইনশাল্লাহ নির্বাচনে সহিংসতা পেরিয়ে শান্তিপূর্ণভাবে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। গণ অভ্যুত্থানে কিন্তু অন্যতম আকাঙ্ক্ষা ছিল সেটি, সবাই মিলে আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যেগুলো ফলাফল আমরা মেনে নিব, কেন মানব না? নির্বাচনটা সুষ্ঠু করা তো আমাদের সবার সমন্বিত দায়িত্ব। নির্বাচন কমিশন এবং প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। নির্বাচন কমিশনের নির্দেশনাকে প্রশাসন কতটুকু মানছে আমাদের মনে হচ্ছে যে এক্ষেত্রে এখনও একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রস্তুত ৪,৫৪৬টি ভোট কেন্দ্র। এর মধ্যে ২,৫৬১টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে ৬ স্তরের নিরাপত্তা কৌশল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসাইন। মোকাররম, নির্বাচনে তো খুব বেশি সময় নেই, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন? রওশন, আজ দিনভর রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল এবং এটিকে স্বাভাবিক রাখতে প্রশাসন খুবই ব্যস্ততম সময় পার করেছে। আজকে দুপুরে দফায় দফায় বেশ কয়েকটি মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং বিভাগীয় পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের জন্য ব্রিফিং অনুষ্ঠান হয়েছে। সেখানে নির্বাচনকে সুষ্ঠু করতে, অবাধ করতে, ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে কি কি কৌশল বা পদ্ধতিগত ব্যাপার রয়েছে সেগুলো তারা নিশ্চিত করেছেন এবং তারা তাদের অধস্তনদের কাছে উপস্থাপন করেছেন। জানিয়ে রাখি, রংপুর বিভাগীয় শহর হিসেবে এই জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে মোট ২৬ লাখ ভোটার রয়েছে এবং ২৬ লাখ ভোটারদের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা যতখানি হওয়ার দরকার সেই চেষ্টার প্রস্তুতির তারা একেবারেই কমতি রাখেনি বলে পুলিশ প্রশাসন থেকে জানিয়েছেন। তারা বলছেন যে স্তরগুলো, যে ভোট কেন্দ্রগুলোর আশেপাশে আসলে হেভিওয়েট প্রার্থীর বাসভবন রয়েছেন, যেগুলোতে আগে সংঘর্ষ হয়েছে, সংঘাতে ভোট বন্ধ হবার অতীত ইতিহাস রয়েছে, সেই কেন্দ্রগুলোকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়েছেন। একই সঙ্গে যে কেন্দ্রগুলোতে যোগাযোগ ব্যবস্থার দুর্গম পথ রয়েছে, চরের যে কেন্দ্রগুলো রয়েছে, তিস্তা বেষ্টিত যে ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নগুলোতে বিশেষ বাড়তি নজরদারি তারা রাখবেন। একই সঙ্গে রংপুরের যে সেক্টরের আওতায় 4টি জেলা রয়েছে, সেই 4টি জেলায় 26টি বেস ক্যাম্পের আওতায় প্রায় 74 প্ল্যাটুন বিজিবি মোতায়েনের কথা জানিয়েছে বিজিবি। এছাড়াও সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত থাকার কথাও রংপুরের প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ভোটারদের কাছে নির্ভয়ে ভোট কেন্দ্রের পরিবেশ ঠিক করবার জন্য টহল পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্সকে প্রস্তুত থাকার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে রংপুর জেলার, সেখানে অন্তত 3 জন গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছে, যার মধ্যে রংপুর সদর আসন, যেটি 3 আসন নিয়ে গঠিত। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের ভোট করছেন এবং তাকে প্রতিহত করবার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা আজকে দিনভর ক্যাম্পেইন করেছেন। এটি একটি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনায় নিচ্ছে প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশনের 95টি কেন্দ্রকে তারা 121টি কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়েছেন এবং জেলার বাকি 2টি আসন রংপুর 2-এ জামায়াতের নায়েবে আমির এটিএম মাহদুরুল ইসলাম এবং রংপুর 4 আসন, যেখানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই 2টি আসনও গুরুত্বপূর্ণ হিসেবে প্রশাসনের কাছে ভোটের মাঠের একটি বড় কৌশল হিসেবে তারা নিয়েছেন। রওশন, এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে আইন শৃঙ্খলা প্রস্তুতির সবশেষ খবর। রংপুর বিভাগের নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন মোকাররম হোসাইন। এদিকে সাতক্ষীরার 4টি সংসদীয় আসনে ভোট কেন্দ্র 609টি, এর মধ্যে 179টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। কেন্দ্রগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এর মধ্যে প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহসান রাজীব।
রাজীব, জেলায় নির্বাচন কেন্দ্রিক প্রশাসনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। রওশন, সাতক্ষীরায় আগামী 12ই ফেব্রুয়ারি এখানে 18 লাখেরও বেশি ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। সেই লক্ষ্যে কিন্তু এখানকার প্রশাসন নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় এবং সীমান্ত এলাকায় যেগুলো রয়েছে সেখানে মোট 179টি কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন এবং এই সমস্ত কেন্দ্রে তারা বিশেষ নজরদারি রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া মোট 609টি কেন্দ্র রয়েছে, সবগুলো কেন্দ্রেই কিন্তু সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে বলে জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এখন রয়েছি সাতক্ষীরা খুলনা রোড মোড় এলাকাতে। কিছুক্ষণ আগে এখানে আমরা দেখেছি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনী, বিজিবির নেতৃত্বে একটি বিশাল টিম তারা কিন্তু এই শহরের প্রত্যেকটি এলাকার যে সমস্ত কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো তারা পরিদর্শন করছেন। একই সাথে এখানকার আইন শৃঙ্খলা রক্ষায় তাদের যে মাঠের থাকার যে প্রতিশ্রুতি সেটি আমরা কিন্তু লক্ষ্য করেছি। তারা বলছেন যে এখানে 4 থেকে 5 স্তরের নিরাপত্তা তারা এবার নিয়েছেন। এছাড়া সেনাবাহিনী মাঠে থাকবে, বিজিবি সীমান্ত এলাকা ছাড়াও বিভিন্ন ভোট কেন্দ্র এলাকাগুলো ছাড়াও কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা কিন্তু কাজ করছেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি এবার এখানে 10 জন বিচারক তারা কিন্তু মাঠে থাকবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তারা তাৎক্ষণিকভাবে বিচার কার্যক্রম এখানে সম্পন্ন করবেন বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে জেলার যে 4টি আসন রয়েছে সবগুলো আসনেই কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু প্রচারণার কার্যক্রম ছিল। সেটি শেষ হওয়ার পরে এখন নির্বাচনের যে প্রস্তুতি, নির্বাচন ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি এখন কার্যক্রম চলছে। প্রশাসনের তরফ থেকে আমাদেরকে সে বিষয়ে জানানো হচ্ছে। একই সাথে তারা বলছেন যে এখানে তাদের সব ধরনের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি তারা রেখেছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে নির্বাচনের সবশেষ তথ্য। নির্বাচন প্রস্তুতির খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব। নেত্রকোনায় এক রাতে 3টি ভোট কেন্দ্র সহ 5টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে করে স্থানীয়দের মাঝে কিছুটা শঙ্কা তৈরি হলেও প্রশাসন বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মঙ্গলবার ভোরে নেত্রকোনা সদর উপজেলার 40 ইউনিয়নের 3টি ভোট কেন্দ্র এবং একটি উচ্চ বিদ্যালয় সহ মোট 5টি স্থানে আগুনের ঘটনা ঘটে। নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিসংযোগের পর এলাকাবাসী গিয়ে আগুন নেভায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসন। এদিকে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঝালকাঠি সদর এবং সাতুরিয়া উপজেলায় জামায়াতের নির্বাচনী কার্যালয় এবং সমর্থকদের দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনে বিরোধীরাই এই নাশকতা করেছে বলে অভিযোগ জেলা জামায়াতের। মঙ্গলবার ভোরে ঝালকাঠি 1 আসনের সাতুরিয়া এলাকায় ডক্টর ফয়জুল হকের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে ঝালকাঠি 2 আসনের কীর্তিপাশা ইউনিয়নে জামায়াতের 2 সমর্থকের দোকানেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। জামায়াত প্রার্থীর অভিযোগ, নির্বাচনের শেষ সময়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই বিরোধী প্রার্থীর লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রাজধানী থেকে বাড়ির পথে ছুটছেন ভোটাররা। সড়ক পথে যাত্রী চাপ বাড়ায় অনেকে নদী পথে ফিরছেন বাড়ি। বরিশাল নদী বন্দর থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, নদী পথে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা কেমন দেখছেন, আর যাত্রীদের কোনো ভোগান্তির খবর আপনার কাছে আপনি পেয়েছেন কিনা জানাবেন। থেকে একটু জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু বড় একটি ছুটির ঘোষণা করা হয়েছে। শুক্র শনি সহ প্রায় 4 দিন ছুটি পাবে যারা সাধারণ মানুষ রয়েছে কিংবা চাকরিজীবী রয়েছে তারা, এবং সেই উপলক্ষে কিন্তু ভোট দিতে বরিশালের নানা প্রান্ত থেকে ভোটাররা ছুটছেন নিজের বাড়ির দিকে, যেখানে ভোট দিবেন সেই ভোটের নিজের আসনের দিকে ছুটছেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে এই যে নদীপথে আসলে যাতায়াত করছেন যারা নিজ গন্তব্যে যাবেন তারা, এবং আগামীকাল থেকে যেহেতু ছুটি শুরু, তারা আজকে কিন্তু অফিস শেষ করে সবাই নিজের বাড়ির দিকে ছুটছেন। এবং নদী বন্দরের যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে ঢাকা থেকে আজকে রাতে প্রায় 6 থেকে 7টি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসছে, এবং তারা সকলেই বরিশালের ভোটার, যে কারণেই কিন্তু তারা আসলে বরিশালের দিকে আসছেন এবং ছুটি কাটাতেও একই সাথে আসছেন।
করছেন। একটু জানিয়ে রাখি যে বরিশাল জেলার 6টি আসনে মোট ভোটার রয়েছে 22,55,580 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 11,36,467 জন এবং মহিলা রয়েছে 11,19,093 জন। একই সাথে বরিশাল 5 আসনে আমি এই মুহূর্তে রয়েছি। 5 আসনে মোট ভোটারের সংখ্যা রয়েছে 5,13,003 জন এবং নারী পুরুষ কিন্তু প্রায় সমানভাবেই রয়েছে, যার কারণে বরিশালের যে ভোটাররা বিভিন্ন কারণে বরিশালের বাইরে চাকরির সুবাদে যাচ্ছেন তারা কিন্তু বরিশালের দিকে আসছেন এবং ভোট প্রয়োগের একটি চেষ্টা করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের আমরা বিভিন্ন আসনে ঘুরেছি, আসলে তারা যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে এবছরের যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেই ভোটটি আসলে তারা দিতে চান এবং উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠুভাবে সেই ভোটটি অনুষ্ঠিত হবে এমনটাও তারা প্রত্যাশা করছেন এবং তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে কারণে কিন্তু বরিশালের যে 6টি আসন রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু মোতায়েন হয়েছেন এবং সকল ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন জেলার রিটার্নিং কর্মকর্তা। তো বরিশালের সর্বশেষ ছিল এই আমার কাছে। জ্যোতিকা। নৌপথে মানুষের বাড়ি ফেরার খবর জানাতে বরিশাল নদীবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। এদিকে চট্টগ্রাম বন্দরে উদ্বোধন করা হয়েছে সিপিআই স্কাই নামে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এক জায়গায় সব সেবা পাবেন বন্দর ব্যবহারকারীরা। দুপুরে এর উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। এ সময় তিনি বলেন, বিশ্বের আধুনিক সব বন্দর ডিজিটাল হলেও চট্টগ্রাম বন্দর এতদিন পিছিয়ে ছিল। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য ডেলিভারি দ্রুত হবে, বাঁচবে সময়ও। এছাড়া ভোগান্তি কমার পাশাপাশি জাহাজের গড় অবস্থানকালও কমে আসবে বলে জানিয়েছেন তিনি। এই প্ল্যাটফর্ম উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মেরিটাইম ডিজিটাল করিডোরে চট্টগ্রাম বন্দরও যুক্ত হলো। প্রতি ঘন্টায় আপনারা দেখতে চোখ রাখুন এখন টেলিভিশনের পর্দায়।